2রা ফেব্রুয়ারি 2024 রাজস্থানের বাঁশওয়াড়ার অন্তর্গত ছোট্ট একটি গ্রামের পাশে একটি কুয়োতে একটি 15 বছরের বাচ্চা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। এরপর গ্রামবাসীরা যখন সেই মৃতদেহটিকে কুয়ো থেকে উপরে তোলে তখন তারা সেই মৃতদেহটিকে দেখে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় সেই মৃতদেহটির গায়ে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন। মৃতদেহটিকে এমনভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল যাতে কেউ মৃতদেহটিকে চিনতে না পারে। কিন্তু যখন কেসটির আসল রহস্য বেরিয়ে আসে তখন স্থানীয় লোকের পাশাপাশি পুলিশরা অবাক হয়ে যায়। সেই মৃতদেহটি কার আর কেনই বা তাকে খুন করা হয়েছে, আর শেষে পুলিশরা কি জানতে পেরেছিল যার কারণে তারা অবাক হয়ে গিয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। এই কাহিনীটি শুরু হয় দিশা নামের একটি মেয়েকে নিয়ে, যার একটি বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল দীপক, আর তার একটি বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম ছিল সুহানি। দিশা ক্লাস 10-এ পড়তো আর সে দীপক নামের একটি ছেলেকে খুব ভালোবাসত। সে দীপককে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু দিশার বয়স খুবই কম। সে যদি তার বাবা মাকে গিয়ে বলে সে বিয়ে করতে চায়, তার তো বিয়ে দেবেই না। তাছাড়া তাদের প্রেমের সম্পর্কে জানতে পেরে গেলে তার মা বাবা দীপকের সাথে তার সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে পারে। তাই দিশা ভাবে কোনোভাবেই এই ঘটনা তার মা বাবাকে বলা যাবে না, কিন্তু যেভাবেই হোক তাকে দীপককে বিয়ে করতেই হবে। এই কথা ভাবতে ভাবতে 1-2 মাস কেটে যায় যে কিভাবে সে সবার চোখের আড়ালে তার বয়ফ্রেন্ড দীপককে নিয়ে অন্য কোথাও নতুন করে সংসার বাঁধবে। এরপর আসে 1 ফেব্রুয়ারি 2024। সেদিন দিশা রাতের বেলা টিউশন থেকে ফিরে এসে সে তার বাবা মাকে বলে, মা, আমার একটু কাজ আছে, আমি কাজটি করে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসব। এই বলে সে রাত 9টার দিকে বাইরে চলে যায়। আমার এটা ভেবে অবাক লাগছে যে একজন 15 বছরের বাচ্চা মেয়ে, তার মা বাবা তাকে কেন এত রাতে একা বাইরে যেতে দিল। যাই হোক, এরপর দিশা আর বাড়িতে ফিরে আসে না। সেদিনটা সারা রাত কেটে যায়, এমনকি পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি ভোর হয়ে যায়, কিন্তু দিশার কোনো খোঁজ পাওয়া যায় না। তখনই পাশের একটি গ্রাম থেকে খবর আসে যে দিশার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সুহানিও গত রাত থেকে নিখোঁজ, তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 2 বেস্ট ফ্রেন্ড একসঙ্গে কিভাবে নিখোঁজ হতে পারে, এই ব্যাপারটি গ্রামবাসীদের কাছে অদ্ভুত লাগছিল। তাই সুহানির মা বাবা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যায় সুহানির নামে মিসিং ডায়েরি করতে। তারা যখন মিসিং ডায়েরি করে গ্রামে ফিরে আসে তখন আরেকটি খবর গ্রামে ছড়িয়ে পড়ে যে গ্রামের পাশে একটি কুয়োতে একটি 15 বছরের বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছে। এই খবর শুনে সুহানির মা বাবা, এমনকি দিশার মা বাবাও চিন্তিত হয়ে পড়ে যে সেই মৃতদেহটি তাদের মেয়ের নয় তো। তাই তারা একটুও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ছুটে যায় সেই কুয়োর কাছে। কুয়োর কাছে গিয়ে যখন স্থানীয় লোকরা কুয়ো থেকে মৃতদেহটি তোলে তখন তারা চমকে ওঠে। তারা দেখতে পায় সেই মৃতদেহর গায়ে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন। সেই মৃতদেহটিকে এমনভাবে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছিল যে তারা কিছুতেই বুঝতে পারছিল না সেই মৃতদেহটি কার। কিন্তু তারা তার শরীরের কাপড় দেখে এটা বুঝতে পারে যে সেই মৃতদেহটি দিশার। যে মেয়েটি গত রাতে বলেছিল তার কিছু কাজ আছে, সে কাজটি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কিন্তু এই ঘটনাটি এমনভাবে প্যাঁচালো হয়ে যায় যে পুলিশরাও কিছু বুঝতে পারে না। এরপর যখন তারা মৃতদেহটিকে ভালো করে পরখ করে দেখে তখন তারা বুঝতে পারে সেটি দিশা নয়, বরং তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সুহানির মৃতদেহ, যার শরীরে পরানো ছিল দিশার পোশাক। এবার পুলিশরা এই কেসটির তদন্ত করতে শুরু করে। তারা প্রথমেই দিশার বাড়িতে যায় এবং দিশার বাবা মাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করে যে কাল রাতে ঠিক কী ঘটেছিল। দিশার মা বাবা জানায় তার মেয়ে গত রাতে বলেছিল দিশার একটু কাজ আছে, সে কাজটি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কিন্তু তারপর থেকে দিশাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। দিশা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। এটি শুনে পুলিশরা বলে, দিশার কাছে কি কোনো মোবাইল ফোন ছিল? তার মা বাবা জানায় হ্যাঁ, দিশার একটি স্মার্টফোন ছিল এবং এখনও তার কাছে সেই স্মার্টফোনটি আছে। পুলিশ তৎক্ষণাৎ তার বাবা মায়ের কাছে তার নাম্বারটি নেয় এবং সেই নাম্বারটি ট্রেস করতে শুরু করে, কিন্তু নাম্বারটি বারবার সুইচ অফ বলছিল। এরপর অনেক কয়েকবার ট্রেস করার পর যখন মোবাইলটি চালু হয় তখন পুলিশরা বুঝতে পারে সেই মোবাইলটির লোকেশন দেখাচ্ছে গুজরাটের গান্ধীনগরে। এরপর পুলিশরা গান্ধীনগরের পুলিশদের সাথে যোগাযোগ করতে শুরু করে। গান্ধীনগরের পুলিশরা সমস্ত জায়গায় খুঁজে দেখতে শুরু করে, এমনকি রাস্তায় চলমান বাসগুলিকে দাঁড় করিয়ে সেই বাসের ভিতরে দিশার খোঁজ করে, যদি দিশা সেই বাসে করে পালিয়ে যেতে থাকে।
এরপর অনেক খোঁজাখুঁজির পর পুলিশরা দিশা ও তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। এখন প্রশ্ন হলো, দিশা তো তার বয়ফ্রেন্ডকে নিয়ে অন্য কোথাও পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু এদিকে সুহানীকে কে তাহলে হত্যা করলো? দিশার পালিয়ে যাওয়ার সাথে সুহানীর মৃত্যুর সম্পর্ক কি? এটাই তো সবচেয়ে বড় রহস্য। এরপর পুলিশরা দিশা ও তার বয়ফ্রেন্ডকে থানায় ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশরা প্রথমে দিশাকে বলে, তুমি কি জানো গত রাতে তোমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সুহানী মারা গেছে, এমনকি তার শরীরে তোমার পোশাকও পরানো ছিল। এই কথা শুনে দিশা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে, কারণ সুহানী ছিল তার বেস্ট ফ্রেন্ড। সে তার সাথে একসঙ্গে টিউশন স্কুলে যেত, এমনকি তার সঙ্গে তার ওঠা বসা লেগেই থাকতো। তাই এই ঘটনাটি শোনার পর দিশা প্রচণ্ড ভেঙে পড়ে, যার কারণে পুলিশ দিশার কাছে কোনো উত্তর পায় না। তাই পুলিশরা এবার দিশা ও তার বয়ফ্রেন্ডকে পেটাতে শুরু করে। পেটুনি খেয়ে দিশা এবার সব বলতে শুরু করে। দিশা বলে, আমি দীপককে খুব ভালোবাসি, আমি চেয়েছিলাম দীপককে বিয়ে করতে, কিন্তু আমার বয়স খুবই কম। আমি যদি এখন আমার বাড়িতে গিয়ে বলি আমি দীপককে বিয়ে করতে চাই, আমার পরিবার তো তার সাথে বিয়ে দেবেই না, এমনকি আমার সাথে দীপকের যোগাযোগও বন্ধ করে দিতে পারে। কিন্তু আমি দীপককে বিয়ে না করে থাকতে পারবো না। তাই আমি গত 2 মাস থেকে সিআইডি ও ক্রাইম পেট্রোল ধরনের শো বেশি দেখতে শুরু করি, যাতে সেগুলি দেখে আমি কোনো আইডিয়া পাই, যার দ্বারা আমি দীপককে অন্য কোথাও নিয়ে গিয়ে নতুন জীবন শুরু করতে পারি। আর এদিকে কেউ যাতে বুঝতে না পারে আমি দীপককে নিয়ে পালিয়ে গেছি। এরপর দিশা যা বলে সেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। সে যখন সিআইডি ধরনের শো দেখত, তখন সে একটি এপিসোড দেখেছিল যেখানে একটি মেয়ে তার পরিবার এমনকি গোটা গ্রামবাসীর কাছে নিজেকে মৃত বলে প্রমাণিত করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে নতুন জীবন শুরু করেছিল। এই এপিসোডটি দেখে দিশা ভাবে, আমাকেও এইভাবে পালাতে হবে যাতে কেউ সন্দেহ করতে না পারে। এরপর আসে 1 ফেব্রুয়ারি 2024। দিশা তার বয়ফ্রেন্ডকে বলে, রাত 9টার সময় কুয়োর কাছে দেখা করো, আমরা একসঙ্গে পালিয়ে যাব। আর ওদিকে সেদিন সকালবেলা দিশা তার বেস্ট ফ্রেন্ডকে বলে, তুই আমার সঙ্গে আজ রাত 9টায় দেখা করিস, কারণ আজ রাতে আমি আর দীপক পালিয়ে যাব, তুই প্লিজ আমার সাথে রাত 9টায় দেখা করিস। এরপর রাত নেমে আসে। দিশা তার বাড়িতে তার মা বাবাকে বলে, মা আমার কিছু কাজ আছে, আমি কাজটি করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। এই বলে সে বাড়ি থেকে রাত 9টায় বেরিয়ে যায়। আর ওদিকে তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সুহানীও তার মাকে বলে, মা আমি নানির সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই বলে সেও রাত 9টায় বাইরে বেরিয়ে যায়। এরপর তারা 3 জন মিলে সেই কুয়োর কাছে দেখা করে। এইভাবে তারা কথা বলতে বলতে দিশা তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সুহানীকে হত্যা করে। আর তাকে হত্যা করার পর ছুরি দিয়ে তার দেহটিকে একেবারে ক্ষতবিক্ষত করে দেয়, যাতে কেউ তার দেহটিকে চিনতে না পারে। আর সে তার নিজের পোশাকটি পরিয়ে তাকে কুয়োতে ফেলে দেয়, যাতে কেউ যখন তার মৃতদেহটিকে কুয়ো থেকে তুলবে তখন তার পোশাক দেখে ভাবে সেটি দিশার মৃতদেহ। দিশা মারা গেছে, তাই তাকেও খোঁজা বন্ধ করে দেবে। আর এদিকে দিশা তার বয়ফ্রেন্ড অর্থাৎ দীপককে নিয়ে নতুন জীবন শুরু করবে। এটাই ছিল দিশার প্ল্যান। আর এই কারণে সে তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সুহানীকে হত্যা করে। এই কাহিনীটি এখানেই শেষ হয়, কিন্তু এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি যে এই কলিযুগে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কেউ কারোর চেয়ে কম নয়। আজ তুমি যাকে বেস্ট ফ্রেন্ড ভেবে তার সঙ্গে মেলামেশা করছো, একদিন সেই তোমার মৃত্যুর কারণ হতে পারে। তাই সাবধানে থেকো, সতর্ক থেকো। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। আবার দেখা হবে এরকমই একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।